আমরা দশম শ্রেণীর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন যে অধ্যায়টা, সেই অধ্যায়টার আমরা একটা পাঠ, প্রথম পাঠ করেছি। এটা দ্বিতীয় পাঠ চলছে। প্রথম পাঠে আমরা অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে আলোচনা করেছি। এই পাঠে আমরা H2S গ্যাস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, H2S হাইড্রোজেন সালফাইড। তোমরা এই গ্যাসটার সঙ্গে পরিচিত। এটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস অ্যাকচুয়ালি শুধু পচা ডিম নয়, মাছ বা যে কোনো প্রোটিন জাতীয় বিশেষ করে জৈব পদার্থ পচনের ফলে এই গ্যাসটা উৎপন্ন হয়। আগ্নেয়গিরি থেকে যে গ্যাস বেরিয়ে আসে সেখান থেকে এই গ্যাসটা উৎপন্ন হয়। তো এই H2S হাইড্রোজেন সালফাইড এই যে গ্যাসটা, এই গ্যাসটা 1777 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিলে এই গ্যাসটা আবিষ্কার করেন। বিজ্ঞানী সিলে, ঠিক আছে। তো এই গ্যাসটা একটা কমন গ্যাস। এই গ্যাসটা অ্যাকচুয়ালি পরীক্ষাগারের প্রস্তুতি, ল্যাবরেটরিতে আমরা প্রস্তুতি করার জন্য আমাদের যে উপকরণ দরকার সেটা হচ্ছে ফেরাস সালফাইড, একটা কঠিন পদার্থ ফেরাস সালফাইড, আর লঘু সালফিউরিক অ্যাসিড। গাঢ় নয়, মানে অ্যাকচুয়ালি জল মেশানো সালফিউরিক অ্যাসিড, লঘু। তো এই দুটো পরস্পরে বিক্রিয়া করলে ঘরের তাপমাত্রায় এটা বিক্রিয়া করে, এটাই হচ্ছে এর নীতি। এটা H2S এবং FeS উপর ফেরাস সালফেট উৎপন্ন হয়। ফেরাস সালফেট দ্রবণের মধ্যে থেকে যায়, H2S গ্যাস হিসেবে ওখান থেকে বেরিয়ে আসে। এবার যে H2S গ্যাসটা বেরিয়ে আসছে, সেই H2S গ্যাসটা যেহেতু আমরা ভৌত ধর্মে পড়বো যে H2S হচ্ছে একটা আম্লিক গ্যাস, মানে অ্যাসিড ধর্মী, মানে নীল লিটমাস কাগজ যদি ওই গ্যাসটা সামনে ধরা হয় তাহলে সেটা লাল বর্ণে পরিণত হবে। এবার যেহেতু আম্লিক গ্যাস, একে আম্লিক কোনো অক্সাইড দ্বারা শুষ্ক করা হয়। ফসফরাস পেন্টাঅক্সাইড এটা একটা আম্লিক অক্সাইড, সেই জন্য এই আম্লিক গ্যাসের সঙ্গে কোনো বিক্রিয়া করে ফেলে না, সেই জন্য। আর এটা হচ্ছে একটা জল শোষক। সহজে এই গ্যাসটার সঙ্গে যদি কোনো রকম জলীয় বাষ্প থাকে তাহলে এই P2O5 সেটাকে টেনে নেয়, সেটা শুষ্ককরণের জন্য P2O5 ব্যবহার করা হয়। আচ্ছা, আর আমরা যে গ্যাসটা বেরিয়ে আসছে সেই গ্যাসটা যেহেতু H2S বায়ুর চেয়ে প্রায় 1.2 গুণ ভারী, যেহেতু ভারী সেই জন্য আমাদের বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। ঊর্ধ্ব অপসারণ মানে গ্যাসটা যেটা বেরিয়ে আসছে সেই নলটাকে তুমি একটা কাঁচের টিউবটাকে, সিম্পল কাঁচের টিউবটাকে রেখে দিয়ে ওই গ্যাসটা যেটা নলটা আসছে সেই নলটা তুমি ওর মধ্যে ঢুকিয়ে দিলেই H2S যেহেতু ভারী সেটা নিচে থাকবে, বায়ুটা কিন্তু উপরে বেরিয়ে যাবে। সেটা বায়ু ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। ঠিক আছে, তো H2S এর এই যে একটা প্রিপারেশন বললাম, এই যে সিম্পল FeS প্লাস H2S উপর, এইটা এই প্রিপারেশন করার জন্য একটা যন্ত্র ইউজ করা হয়। সেই যন্ত্রটার নাম হচ্ছে কিপ যন্ত্র। মানে H2S পরীক্ষাগারে কিপ যন্ত্রে উৎপন্ন করা হয়, কিপ যন্ত্র। তো এই যে FeS অ্যাকোয়াস একটা সলিড আর একটা জলীয় দ্রবণ, অ্যাসিডের জলীয় দ্রবণ, তাহলে একটা তরল পদার্থ একটা কঠিন পদার্থ এইটা এই যে যুক্ত হয়ে একটা গ্যাস উৎপন্ন করছে। এই গ্যাসটা উৎপন্ন হওয়ার জন্য একটা আমরা যদি নির্দিষ্ট সময় মতো বা নির্দিষ্ট পরিমাণে যদি গ্যাসটা নিতে চাই তাহলে তার জন্য কিপ যন্ত্র বেস্ট। তাহলে কিপ যন্ত্র এই জন্যই তৈরি করা হয় যে তুমি যখন যেরকম খুশি তুমি সেই যন্ত্র থেকে যখন খুশি এই গ্যাসটাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, আবার তুমি প্রয়োজন মতো সেটাকে বন্ধও করে দিতে পারো, গ্যাস উৎপাদন তখন হবে না। তো আমরা সেই যন্ত্রের সম্পর্কে আমরা একটু পড়ব। এবার তোমরা দেখো কিপ যন্ত্রে H2S গ্যাস প্রস্তুতি। আমি একটু চেষ্টা করেছি, ছবি আঁকাতে আমি অতটা পারদর্শী নই, সেটা মোটামুটি একটু চেষ্টা করেছি এটা কিপ যন্ত্র আঁকার। তো ভালো করে তোমরা লক্ষ্য করো এই কিপ যন্ত্রটাতে কটা পার্ট আছে। দেখো এই পোর্শনটা একটা আছে যেখানে এইটার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, এইটার থেকে এইটা, এই পুরো নলটা একদম এই পর্যন্ত, এইটা মানে এইটার সঙ্গে কিন্তু এই সরু নলটা অ্যাটাচ হয়ে আছে। আর এই আর একটা পার্ট যেটা এই নলটার সঙ্গে এই নলটা যুক্ত হয়ে আছে, এখানে মাঝে কিন্তু এটা একটা গ্যাপ আছে, ছোট্ট গ্যাপ। এমন ভাবে গ্যাপটা আছে যে এই যে একটা সলিড, এই যে ফেরাস সালফাইড গুলো এখানে রাখা আছে সেটা যেন এখানে যেন না নিচেতে চলে আসে, সেইভাবে একটা সরু অংশ এখানে রাখা আছে। ঠিক আছে, এবার তুমি ভালো করে দেখো যে এই যে পার্টটা দিয়েছে, এই পার্টটা, এই যন্ত্রটা কিপ যন্ত্র, এটা এই যন্ত্রটা ঠিক অ্যাকচুয়ালি কিরকম, কাজটা কিরকম ভাবে। এটার সঙ্গে তুমি একটা টি শেপ একটা নল দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি মানে স্টপ কর্ক বা এখানটায় স্টপ কর্ক দেওয়া আছে, এখানে একটা নলের মতো লাগানো আছে, এখানে একটা জাস্ট একটা সুইচের মতো, যেটা তুমি মানে সেটাকে কলের মধ্যে অ্যাকচুয়ালি যেটাকে খুললে তুমি এখান থেকে H2S গ্যাসটা বেরিয়ে আসবে। সেখানে এখানে H2S লেখা আছে, এর মধ্যে ফেরাস সালফেট লেখা আছে। এবারে এইখানটায় লঘু সালফিউরিক অ্যাসিড আমি যখন এখানে ঢালছি তখন এই লঘু সালফিউরিক অ্যাসিডটা এইখান থেকে এই সরু নলটা দিয়ে এইখানে আসবে। ঠিক আছে,
এবার এইখান থেকে এটা ঢালতে ঢালতে একসময় কি হবে, সালফিউরিক অ্যাসিড এখানে আস্তে আস্তে ভর্তি হবে, ভর্তি হতে হতে এই দিয়ে এই সরু অংশ দিয়ে এখানে গিয়ে ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফাইডের সংস্পর্শে এলে আমরা একটু আগেই দেখলাম যে FeS প্লাস লঘু H2SO4 এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করে, H2S গ্যাস, ঠিক আছে, প্লাস FeSO4। তাহলে H2S গ্যাস তৈরি করছে। এবার H2S গ্যাসটা কোথায় জমা হচ্ছে, এইখানটায়। এবার তুমি এটা যদি খোলো তাহলে H2S গ্যাস এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে তোমার দরকার মতো তুমি এরকম বার করে নিতে পারো। বিশেষ করে এই যে H2S পরীক্ষাগারে একটা ভালো বিকার রিয়েজেন্ট হিসেবে ইউজ করা হয়। বিভিন্ন ধাতব মৌল মানে কিছু স্যাম্পলের মধ্যে কি কি ধাতু আছে সেটা যদি টেস্ট করতে হয় তার জন্য H2S লাগে। সেই জন্য বিশেষ করে এইচএসএ প্র্যাকটিক্যাল বা কলেজে কেমিস্ট্রি অনার্সে প্র্যাকটিক্যালেও কিন্তু অনার্সে বা পাশের প্র্যাকটিক্যালেও কিন্তু এই কিট যন্ত্রের সাহায্যে H2S প্রস্তুতি করে অনেক পরীক্ষা করা হয়। সেই জন্য আমার সময় মতো সবারই যখন দরকার হয় সে এইটাকে খুলে নিয়ে এই নলটার মধ্যে তুমি পাস করতে পারো H2S। এবার যখনই তুমি এই এটাকে বন্ধ করে দেবে, এই নলটাকে বন্ধ করে দেবে, বন্ধ করলে কি হবে, এই যে H2S এর সংস্পর্শে এসে H2S গ্যাস তৈরি করছে, তাহলে গ্যাসটা তখন কি করবে, গ্যাসটা তখন এখানে একটা চাপ ক্রিয়েট করবে। চাপটা ক্রিয়েট করলে কি হবে, এর উপর একটা চাপ তৈরি হবে। চাপ তৈরি হলেই এই সালফিউরিক অ্যাসিডটা কিছুটা আবার উপরে হয়ে এইখানে জমা হয়ে যাবে। তার মানে এই H2S গ্যাসের চাপের জন্য এইখানে এইটা চাপের জন্য কিছু সালফিউরিক অ্যাসিড এই নলের মধ্যে দিয়ে উঠে গিয়ে আবার এখানে চলে যাবে। তাহলে সালফিউরিক অ্যাসিড আর FeS এর কন্ট্যাক্ট আর হবে না। তাহলে তখন H2S গ্যাসটা তখন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এই গ্যাসটার চাপে কিছুটা অ্যাসিড উঠে যাচ্ছে। তাহলে যখন তুমি বন্ধ করছো তখন এইটা হচ্ছে, তাহলে তখন তোমার H2S দরকার নেই, তাহলে তোমার কন্ট্যাক্ট হলো না, তোমার FeS ইনট্যাক্ট যেমন ছিল সেরকম থেকে গেল, H2SO থেকে গেল। আবার যখন দরকার তুমি নবটা খুললে তখন এই প্রেসারটা কমে গেলে আবার কিছুটা সালফিউরিক অ্যাসিড নেমে যাবে, এটা আবার উঠবে সালফিউরিক অ্যাসিড, এর সঙ্গে টাচ হবে, আবার H2S তৈরি হবে। তাহলে যন্ত্রটা কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে এখানে H2S তোমার নিজে মানে ইচ্ছা মতো পরিমাণ মতো তোমার যতটা দরকার ততটাই এটা বের করা যায়। তার জন্য এই কিট যন্ত্র কিন্তু খুব ভালো, ঠিক আছে। যেহেতু এখানে একটা কঠিন আর একটা তরল দুটোর মিশ্রণ করা হচ্ছে, সেখানে তুমি পরিমাণ মতো তুমি H2S গ্যাসটা নিজের মতো করে বের করে নিতে পারছো। আবার যখন দরকার নেই তখন কিন্তু এরা বিক্রিয়া করছে না, ওই সালফিউরিক অ্যাসিড এখান থেকে সরে আসছে, ঠিক আছে। তাহলে কিট যন্ত্র এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। এবার এখানে আরেকটা প্রশ্ন এখানে থেকে যেতে পারে যে এই সলিড FeS ফেরাস সালফাইড এই যে নেওয়া হয়েছে তার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড কেন, এটাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়? কারণ অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক পদার্থ, মানে সে অন্য কোনো যৌগকে বা মৌলকে জারিত করে, ঠিক আছে, অন্য কোনো মৌলকে বা যৌগকে জারিত করতে পারে, তীব্র জারক পদার্থ, খুব স্ট্রং। কিন্তু সেটা গাঢ় যদি সালফিউরিক অ্যাসিড দিই তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে H2S হয়তো তৈরি হবে, কিন্তু H2S তৈরি হলে এই H2Sটাকে কি করবে, জারিত হয়ে সালফার রূপান্তর করে দেবে। তার মানে এটা যদি H2Sটা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হতো তাহলে এই কিন্তু সালফার প্লাস SO2 প্লাস জল, তার মানে এই H2Sকে সালফারে জারিত করে দিত। তাহলে আমার দরকার ছিল H2S, যদি H2Sটা যদি সালফারে জারিত হয় তাহলে H2S তো আর পাচ্ছি না। সেই জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড না ইউজ করে, স্ট্রং ইউজ না করে লঘু ইউজ করা হয়। লঘু ইউজ করলে জারক ক্ষমতাটা অতটা থাকে না, কমে যায়। সেই জন্য H2Sটা আমরা ঠিক মতো পেয়ে যাই, ঠিক আছে। এরপর আমরা H2S এর ধর্ম সম্পর্কে আলোচনা করছি। দেখো এবার আমরা H2S এর ধর্ম সম্পর্কে আলোচনা করছি। ভালো করে একটু দেখো, একটু ছকের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। H2S এর ধর্ম, H2S বললাম আম্লিক একটা গ্যাস, এখানে দুটো হাইড্রোজেন আছে, মানে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। এটা সহজেই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, যেহেতু এটা আম্লিক, NaOH এর সঙ্গে বিক্রিয়া করলে NaHS তৈরি করে, ঠিক আছে। তো আম্লিক গ্যাস একে এর জলীয় দ্রবণে নীল নির্মস দ্রবণে লাল হয়ে যায়, ঠিক আছে। এবার H2S গ্যাস কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে, সেটা বোঝার উপায় কি, তার বোঝার উপায়টা অ্যাকচুয়ালি অনেকটা ধর্মের মধ্যেই চলে যাবে, ঠিক আছে। তো H2S এর যে ধর্ম, সেই ধর্মটা যেমন ভৌত ধর্ম যেটা বললাম, আম্লিক গ্যাস, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, বায়ুর চেয়ে এটা ভারী, এগুলো সব ভৌত ধর্মের মধ্যেই পড়বে। এবার রাসায়নিক ধর্ম যখন পড়বো আমরা, অ্যাকচুয়ালি এর মধ্যে এই কোশ্চেনগুলো বিভিন্ন রকম ভাবে হতে পারে, যে H2S গ্যাসটাকে আমরা কিভাবে চিনবো। তো গ্যাস চেনার একটা উপায়ের জন্য একটা বিক্রিয়া আছে, এখানে একটা বিক্রিয়া আছে, এখানে একটা বিক্রিয়া আছে, অনেক বিক্রিয়া আছে। কিন্তু আবার সেই বিক্রিয়াগুলো আবার বিভিন্ন রকম নামও দেওয়া যায়। যেমন এই বিক্রিয়াটা যেটা দিয়েছে এটা বিজারণ ধর্ম H2S এর। H2S এর বিজারণ ধর্ম মানে কিরকম না, কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট কমলা বর্ণের হয়। এর অ্যাসিড মানে আম্লিক দ্রবণ, মানে এর মধ্যে অ্যাসিড দিয়ে তার মধ্যে যদি H2S পাস করা হয় তাহলে এই কমলা বর্ণটা অ্যাকচুয়ালি হয়ে যায় সবুজ, এটা হয়ে যায় সবুজ, ঠিক আছে।
তো এই পটাশিয়াম K2SO4 পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট আর 3S প্লাস H2O। এই যে 3S হচ্ছে এই যে H2Sটা সালফারে জারিত হয়েছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা তীব্র জারক পদার্থ। এই তীব্র জারক পদার্থ এই হাইড্রোজেন সালফাইডকে সালফারে জারিত করেছে আর নিজে বিজারিত হয়েছে। যে ওপরকে জারিত করে সে নিজে বিজারিত হয়, সে পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম সালফেট এইটাতে মানে বিজারিত হয়েছে আর এটাকে জারিত করেছে, ঠিক আছে। তাহলে এটা এখানে একটা এটা H2S কে চেনার উপায়। তোমরা H2S কোথাও লিক হচ্ছে বা কোথায় তৈরি হচ্ছে, এটার জন্য তোমাকে এই পটাশিয়াম ডাইক্রোমেটের আম্লিক দ্রবণ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা একটা যেমন বিক্রিয়া, তুমি আরো অনেক বিক্রিয়াই পাবে বইয়ের মধ্যে, দেখবে একটু। যেমন কপার সালফাইডে জলীয় দ্রবণ দিলে কপার সালফাইডের কালো অধক্ষেপ পড়ে। একটু অ্যাকচুয়ালি মনে রাখবে H2S মোটামুটি বিভিন্ন ধাতুর সঙ্গে যতগুলো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতুমূলক শনাক্তকরণ করার সময় মনে রাখবে যে প্রায় সমস্ত ধাতুর সঙ্গেই কিন্তু কালো রঙেরই অধক্ষেপ বেশি দেখা যায়। কালো রঙের অধক্ষেপ সালফাইডের সঙ্গে ধাতুগুলো কালো রঙের অধক্ষেপ হয়। যেমন কপার সালফেটের সঙ্গে দেখো কপার সালফাইডের কালো অধক্ষেপ পড়েছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে সিলভার সালফাইড Ag2S এর কালো অধক্ষেপ পড়েছে, ঠিক আছে। আচ্ছা PbNO3 লেড নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করলে লেড সালফাইডের কালো অধক্ষেপ পড়েছে, ঠিক আছে। এই যে অধক্ষেপগুলো বলছে, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, দেখো লিখে দিয়ে আমি রূপোর জিনিস কালো হয়ে যায়। মানে রূপোর জিনিস মানে আমি যেমন ধরো এই যে এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে রূপোর হার, এই যে এটা যদি H2S এর সংস্পর্শে আসে তাহলে এটা কিন্তু পুরো এই যে মানে চকচকে ভাবটা এটা নষ্ট হয়ে যাবে, পুরো কালো হয়ে যাবে, ঠিক আছে। এবং সেটাকে আবার সাদা করার উপায়ও আছে, তার জন্য অনেক অন্যরকম দ্রবণ পাওয়া যায়, সেটা দিয়েও করা হয়, যেমন শুধু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও করা যায়, ঠিক আছে। তো রূপোর জিনিস কিন্তু রূপোর সংস্পর্শে গেলে Ag2S এরই কালো অধক্ষেপ পড়ে যায়, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিসও বলা দরকার, বিভিন্ন বিশেষ করে তৈলচিত্র যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেগুলো খুব চকচকে একদম ক্যালেন্ডারগুলো যেগুলো খুব সুন্দর মানে খুব চকচক করে যেটাকে তৈলচিত্র বলছি আমরা, তার মধ্যে অ্যাকচুয়ালি লেড ধাতুগুলো থাকে। তো ওই লেড ধাতু আমাদের বাতাসেও কিন্তু আমাদের পরিবেশেও তো H2S আছে, এবং বিভিন্ন কলকারখানা থেকেও সেই গ্যাসটা বা বিভিন্ন উপায়ে পচা জায়গা থেকেও সেই গ্যাসটা উৎপন্ন হয়, যেটা আমরা বললাম পচা ডিমের বা মাছ পচা বা প্রোটিন জাতীয় জিনিস পচার ফলে যেটা তৈরি হচ্ছে H2S। তো পরিবেশের মধ্যে H2S আছে। তাহলে ওই যে পুরনো যে তৈলচিত্র যেগুলো আছে, যেগুলো খুব চকচকে যে ক্যালেন্ডারগুলো যদি বলা হবে, সেই সমস্ত ক্যালেন্ডারগুলো বা তৈলচিত্রগুলো লেড দেওয়া থাকে, ওগুলো অনেক দিন পর দেখবে আস্তে আস্তে কালো হয়ে যায়। কেন কালো হয়ে যায়? কারণ ওই লেডের সঙ্গে এই বাতাসের H2S বিক্রিয়া করলে এই লেড সালফাইডের কালো অধক্ষেপ ফেলে, ঠিক আছে। তাহলে পুরনো তৈলচিত্র কেন কালো হয়ে যায় সেটাও কিন্তু এই H2S এর সঙ্গে বিক্রিয়া করে তোমাকে এটা বলতে হবে যে লেড সালফাইডের একটা অধক্ষেপ পড়ে। আচ্ছা H2S কে চেনার আরেকটা উপায় হচ্ছে লেড অ্যাসিটেট সিক্ত কাগজ, মানে একটা কাগজ লেড অ্যাসিটেট একটা দ্রবণ CH3COO2Pb, লেড অ্যাসিটেট একটা দ্রবণ, তার মধ্যে একটা কাগজকে তুমি ডুবিয়ে দাও, এই কাগজটাকে তোলো, দেখবে H2S যেখানে লিক করছে বা H2S যেখানে বেরিয়ে আসছে সেই সামনে এখানে ধরো, দেখবে লেড সালফাইডের ওই কাগজটা কালো হয়ে যাচ্ছে, একদম খুব সুন্দর বোঝা যায়। আবার এইটাকে চেনার আরেকটা উপায় হচ্ছে, শনাক্তকরণের আরেকটা উপায় হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড একটা দ্রবণ, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড একটা দ্রবণ, ওর মধ্যে যদি H2S চালনা করো তাহলে বেগুনি বর্ণ হয়ে যায়। বেগুনি বর্ণের একটা জটিল যৌগ তৈরি করা, তোমরা অ্যামোনিয়াতে কিন্তু জটিল যৌগের কথা একটা শুনেছো আমার কাছে। তো বেগুনি বর্ণের জটিল যৌগ তৈরি হয়েছে, জটিল যৌগের সংকেতটা তোমাদের যদিও সংকেতটা খুব বেশি দরকার নেই এই দশম শ্রেণীতে, তবে একটু জেনে রাখা ভালো। জটিল যৌগটার সংকেত হচ্ছে Na4, জটিল যৌগ বলেছিলাম তৃতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয় FeCN তার হোল 5 NOS, তাহলে Na4 FeCN হোল 5 NOS, ওকে, এটা হচ্ছে জটিল যৌগের সংকেত। তাহলে হাইড্রোজেন সালফাইডকে আমরা এইভাবে একটু বিস্তারিত আলোচনা করতে পারলাম। তাছাড়া H2S এর ব্যবহার বললাম যে পরীক্ষাগারে বিকারক হিসেবে ধাতুমূলক শনাক্তকরণে এই গ্যাসটা কিন্তু বহুল ব্যবহৃত হয়। আর কিন্তু এই গ্যাসটা কিন্তু বিষক্রিয়া আছে, বিষক্রিয়া বলতে এই গ্যাসটা অ্যাকচুয়ালি মানে নাকের মধ্যে বা শরীরে প্রবেশ করে যে মাথা ধরা, তারপর নিউমোনিয়া, বিভিন্ন রকমের রোগ কিন্তু দেখা যায় বাতাসে যদি পরিমাণটা কিন্তু বেড়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের ওই হিম গ্রুপের মাঝে কোন ধাতুটা বসে আছে? আয়রন। হিম গ্রুপের মাঝে আয়রন ধাতুটা বসে আছে, ধাতুর প্রতি এদের আসক্তি অনেক বেশি, সেই জন্য মানে হিমোগ্লোবিন বা প্রোটিনকে এরা সহজেই কিন্তু মানে আকর্ষণ করে এবং H2S সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া কিন্তু শরীরের মধ্যে ঘটাতে পারে, ঠিক আছে। তো আমরা এই সমস্তগুলো হচ্ছে H2S সম্পর্কে আমরা এটা পড়লাম। আমাদের গ্যাসের আরেকটা কিন্তু অ্যামোনিয়া আর H2S ছাড়া আরেকটা গ্যাস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এবার আমরা নাইট্রোজেন গ্যাস সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। দেখো এবার নাইট্রোজেন গ্যাস,
তাহলে আমরা অজৈব রসায়নের বিভিন্ন প্রস্তুতির বিভিন্ন যে গ্যাসগুলোর কথা বললাম, এই প্রথমে অ্যামোনিয়া বলেছিলাম, তারপর আজকে H2S বললাম, এখন নাইট্রোজেন গ্যাস। এটা একটা বর্ণহীন গ্যাস, গন্ধহীন গ্যাস, ঠিক আছে। দেখো নাইট্রোজেনের আমি সংকেতটা অ্যাকচুয়ালি গঠন সংকেতটা ঠিকভাবে লিখেছি, নাইট্রোজেন ট্রিপল বন্ড ত্রিবন্ধন নাইট্রোজেন। এখানে নাইট্রোজেনের দুটো ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন পড়ে আছে, এখানে এক জোড়া ইলেকট্রন পড়ে আছে, দুটো নাইট্রোজেন, ঠিক আছে। এবার যাই হোক আমরা এটা একটু শেষ করব যে নাইট্রোজেন গ্যাসটা তৈরি হয় কি করে পরীক্ষাগারে। পরীক্ষাগারে নাইট্রোজেন তৈরি করতে গেলে দুটো উপকরণ লাগে, একটা NaNO2 আর একটা NH4Cl, সোডিয়াম নাইট্রাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম নাইট্রাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলেই কিন্তু আমরা নাইট্রোজেন গ্যাস পেতে পারি, কিন্তু এটা উত্তপ্ত করলে কিন্তু সহজেই হয় না, এটা দুটো ধাপে বিক্রিয়াটা হয়। NaNO2 NH4Cl এর সঙ্গে বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইড তৈরি করে প্লাস NaCl, ওই অ্যামোনিয়াম নাইট্রাইডটা মানে ওই উত্তপ্ত অবস্থায় অ্যামোনিয়াম নাইট্রাইড তৈরি করে নাইট্রোজেন গ্যাস প্লাস জল, ঠিক আছে। এই যে নাইট্রোজেন গ্যাস এটা তৈরি হলো এখানে, এটাকে কিন্তু আমরা দুটো ধাপে মানে এই দুটোকে উত্তপ্ত করেই কিন্তু আমরা এই বিক্রিয়াটা করলাম। আমরা কিন্তু মানে বাজারের মধ্যে কিন্তু বাজারে অ্যামোনিয়াম নাইট্রাইড অ্যাকচুয়ালি আমরা পেতে পারি, মানে পাওয়া যায় অ্যামোনিয়াম নাইট্রাইড, ঠিক আছে। কিন্তু একে আমি সরাসরি উত্তপ্ত করতে পারবো না, মানে আমি বাজার থেকে কিনে আনলাম অ্যামোনিয়াম নাইট্রাইড, একে হিট করলে দিয়ে তো নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এইটা না করে কেন আমি NaNO2 NH4Cl দিয়ে আগে NH4NO2 তৈরি করছি, তারপর তাকে হিট করে N2 গ্যাস তৈরি করছি। কারণ কি? কারণ NH4NO2 হচ্ছে অ্যাকচুয়ালি একটু বিস্ফোরক, মানে এই বিক্রিয়াটা খুব তীব্র তাপ মানে তাপমুচি, অ্যাকচুয়ালি এখানে তাপ উৎপন্ন হয়, বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, যার জন্য এটা বিস্ফোরক হতে পারে। একে ডাইরেক্ট হিট করলে কিন্তু বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একে সরাসরি উত্তপ্ত করা হয় না, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো এর প্রিপারেশন, প্রস্তুতি। এবার আমরা যদি নাইট্রোজেনের ধর্ম সম্পর্কে পড়ি, তাহলে নাইট্রোজেনের ধর্ম সম্পর্কে পড়তে গেলে প্রথমে যেটা বলেছি যে নাইট্রোজেন এখানে ট্রিপল বন্ড আছে। এই ট্রিপল বন্ড থাকার জন্য এক বন্ধনের থেকে মানে একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু এক বন্ধনের থেকে দ্বিবন্ধন আরো বেশি শক্তিশালী, ত্রিবন্ধন হলে আরো বেশি শক্তিশালী। তার মানে কি শক্তিশালী মানে কি? যে ওই বন্ধনটাকে কিন্তু ভাঙতে গেলে বেশি পরিমাণ শক্তি লাগবে। ভাঙতে গেলে মানে কি, আমরা ভাঙবোই বা কেন? কারণ আমরা যখন কোনো বিক্রিয়া করবো তখন তো ওই বন্ধনগুলো ভেঙে তা অন্য একটা পরমাণুর সঙ্গে যুক্ত হবে, তো ওই ভাঙাটার জন্য যে পরিমাণ এনার্জি লাগে সেটা নাইট্রোজেনের ক্ষেত্রে অনেক বেশি, কারণ নাইট্রোজেনের এখানে ট্রিপল বন্ডটা আছে। এই ট্রিপল বন্ড থাকার জন্য এর বন্ধন শক্তি এত বেশি যে এরা নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয়। এবার নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় মানে নাইট্রোজেন সাধারণত অন্য কোনো যৌগের সঙ্গে সাধারণত বিক্রিয়া করে না। বিশেষ করে তোমাদেরকে বলে রাখি, যেমন ধরো বিভিন্ন রকম চিপসের প্যাকেটগুলো হয়, বিভিন্ন রকম যে চিপসের প্যাকেট আছে, তার সেই চিপসের প্যাকেটগুলো দেখবে ফোলানো থাকে। তার মানে কি, ওর মধ্যে যে জিনিসগুলো থাকে তার ভেতরে কিন্তু কিছু বায়ু রাখা থাকে। এখানে বায়ু বলতে কিন্তু অ্যাকচুয়ালি একটা নিষ্ক্রিয় গ্যাস, বিশেষ করে নাইট্রোজেন গ্যাসটা রাখা থাকে। কারণ কি, যেহেতু নাইট্রোজেন নিষ্ক্রিয়, সেই জন্য সহজে ওই যে সমস্ত জিনিসগুলো থাকে তারা ওর সঙ্গে কোনো বিক্রিয়া করে না, নাইট্রোজেনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না বলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। এই জায়গায় যদি সাধারণ বায়ু যদি ওর মধ্যে ঢোকানো হতো, তাহলে যদি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, বিশেষ করে অক্সিজেন যুক্ত যদি বাতাস থাকে, তাহলে ওগুলো কিন্তু ওই খাবারগুলো কিন্তু জারিত হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করে কিন্তু ওগুলোকে ফুলিয়ে রাখা হয় অনেক দিন পর্যন্ত। তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাস, এটা ত্রিবন্ধন শক্তিশালী, তাই এটা নিষ্ক্রিয়। তাছাড়া এটা যে বিক্রিয়া করে না তা কিন্তু নয়। বিশেষ করে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2 উৎপন্ন হয়, যেটা জলের সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলো তোমরা বাড়িতে বইটা দেখে দেখে একটু প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে। আবার এটার একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যেটা এবারে 2020 মাধ্যমিক পরীক্ষায় এসছে, যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যেটা নাইট্রোজেন গ্যাস, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN লেখা হয় অথবা CaCN2 লেখা হয়। CaNCN অথবা CaCN2 প্লাস C, এই যে দুটোর মিশ্রণ, এই দুটো মিক্সচারকে বলা হয় নাইট্রোলিম। এই নাইট্রোলিম একটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আবার এই ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN বা CaCN2 কে এর মধ্যে যদি জল দেওয়া হয়, এইটার মধ্যে যদি জল দেওয়া হয়, তাহলে আবার অ্যামোনিয়া গ্যাসও উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এইটা পরীক্ষায় এটাই দিয়েছিল যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তার কি ব্যবহার, এটাই তোমরা পরীক্ষায় কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। তো একটা নাইট্রোলিম সার উৎপন্ন হয়, এই দুটোর মিক্সচারকে কিন্তু নাইট্রোলিম বলা হয়। এই দুটোর মিক্সচারকে নাইট্রোলিম বলা হয়, যেটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, তোমাদের নাইট্রোজেনের এটা পড়ানোর আগে আরেকটা বলি তোমাদের বিক্রিয়া, যেটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে যেটা আমরা অ্যামোনিয়াতে প্রস্তুতি পড়েছিলাম, কিন্তু সেই প্রস্তুতি কিন্তু এখানেও তুমি এটা একই রকম ভাবে করতে পারো, কারণ এখানে নাইট্রোজেনটা আছে।
নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, যেটা পদ্ধতিটার নাম ছিল হেবার পদ্ধতি। ঠিক আছে, তাহলে ওই পদ্ধতিটাও কিন্তু দেখবে। আচ্ছা, এখন তোমরা বলে দেখতে পাচ্ছ নাইট্রোজেন আবদ্ধীকরণ, নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন মানে কথাটা কিভাবে আসছে, কারণ আমরা জানি বায়ুতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা সব থেকে বেশি, প্রায় 79%। ঠিক আছে, মানে 79 না, অ্যাকচুয়ালি 78%, 77 সামথিং। তো 78%, প্রায় শতকরা 78 ভাগ আমাদের নাইট্রোজেন বায়ুতে আছে। ঠিক আছে, তো এবার এত পরিমাণ নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে একটু প্রোটিন তৈরি করার জন্য নাইট্রোজেন হচ্ছে একটা সব থেকে একটা প্রধান উপাদান। তাহলে উদ্ভিদ সেটা তৈরি করে, উদ্ভিদ থেকে প্রাণীদের বিভিন্নভাবে ভাগ হয়, তাহলে প্রাণীরা নেয়, মানে আমরাও নিই, বিভিন্ন অন্যান্য প্রাণীরাও নেয়। ঠিক আছে, তাহলে এই উদ্ভিদের কাছ থেকে প্রোটিনটা পাচ্ছি, তাহলে উদ্ভিদ ওই নাইট্রোজেনটা, বাতাসে এই পরিমাণ নাইট্রোজেনটা কিভাবে আবদ্ধ করছে, তার জন্য একটা চক্র, সেটা যে নাইট্রোজেন আবদ্ধীকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন, এটাকে আমরা নাইট্রোজেন চক্রের মধ্যেও আমরা দেখতে পারি। সেটা আমরা বলছি, যখন বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন এরকম মিক্সচার হয়ে আছে, আমাদের বজ্রপাত হয়, বজ্রপাতের সময় আমাদের পরিবেশে যখন বজ্রপাত হয় তখন প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তাপমাত্রা হয়। সেই ওই যে তড়িৎক্ষরণ হয় বজ্রপাতের সময়, তখন সেটা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড আর বাতাসে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির যে জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। দুটোই অ্যাসিড, এই দুটো অ্যাসিড কি হয়, যখন নিচেতে পড়ে মাটিতে, তখন মাটিতে বিভিন্ন রকম যে ক্ষার জাতীয় পদার্থ আছে, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। সেই লবণগুলো হচ্ছে নাইট্রেট লবণ। এই নাইট্রেট লবণগুলোই কিন্তু উদ্ভিদ সেটা নিয়ে প্রোটিন তৈরি করছে, সেটা খাবারের মধ্যে বিভিন্ন খাবারের মধ্যে সেটাকে জমাচ্ছে। এবার উদ্ভিদ থেকে প্রাণীরা নিচ্ছে, প্রাণীরা যখন উদ্ভিদরা যখন মারা যাচ্ছে, তখন সেখান থেকে জীবাণুর দ্বারা আবার সেই নাইট্রেট লবণটা থেকে নাইট্রোজেন বেরিয়ে বাতাসে মুক্ত হচ্ছে। ঠিক একই রকম প্রসেসে আবার সেটা তড়িৎক্ষরণের মাধ্যমে আবার নাইট্রেট লবণের উৎপন্ন হচ্ছে। তাহলে এই একটা চক্রের মধ্যে, নাইট্রোজেন চক্রের মধ্যে চলছে, সবসময় চলতে থাকছে। তাহলে এই প্রসেসটা এইভাবেই কিন্তু নাইট্রোজেন আবদ্ধীকরণ, মানে বাতাসে নাইট্রোজেন থেকে মাটির মধ্যে কি করে এই নাইট্রোজেনটা আবদ্ধ হয় সেটা বললাম। আর এখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেন তো ব্যবহার একটা বললাম, ওই যে একটা নিষ্ক্রিয় গ্যাস যেহেতু, সেখানে বিভিন্ন রকম মানে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তাছাড়া নাইট্রোজেন অ্যাকচুয়ালি অনেক সময় শীতলীকরণের কাজেও, ওখান থেকে তো অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রকম যে নাইট্রোলিন সার বললাম, সার তৈরি করতে ব্যবহার করা হয়। অনেক মানে বিস্ফোরক পদার্থ টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোটলুইন, এটার গঠনটা হচ্ছে একটু এরকম, জেনে রাখো এগুলো তোমাদের। টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, এগুলো হচ্ছে নাইট্রো গ্রুপ, এটাকে বলা হয় ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি, এটা একটা বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, তো এগুলো তৈরি করতে, সার প্রস্তুত করতে, এবারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে, তাছাড়া বিভিন্ন রকম খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বললাম, এগুলো করতে নাইট্রোজেন কিন্তু প্রচুরভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আমরা 3টে অ্যাসিডের শিল্প প্রস্তুতি পড়ব। এদের পরীক্ষাগার প্রস্তুতি তোমাদের সিলেবাসে নেই। 3টে অ্যাসিডের শিল্প প্রস্তুতি আছে। 3টে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে এই অ্যাসিডটায় ক্ষরণ হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, এটা বাথরুম পরিষ্কার করা অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর শিল্প প্রস্তুতি আমাদের পড়ব, কারণ এর ব্যবহার শিল্প ইন্ডাস্ট্রিতে বড় বড় চুল্লির মধ্যে এই সমস্ত অ্যাসিডগুলো প্রস্তুত করা হচ্ছে। এদের ব্যবহার দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ব্যবহার হয়, সেখানে পরিমাণ প্রচুর লাগে, সেখানে শিল্প প্রস্তুতি আমাদের দরকার। তাহলে শিল্প প্রস্তুতি করতে গেলে প্রথম দুটো পদ্ধতি আছে। একটা সংশ্লেষণ পদ্ধতি, যেটা হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসকে পরস্পর যুক্ত করলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের মধ্য দিয়ে পাঠালে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা হচ্ছে তরল। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইডকে যখন গ্যাসটাকে যখন জলের মধ্যে দ্রবীভূত করা হয়, তখন সেটা জলের মধ্যে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তরল পদার্থটা উৎপন্ন হয়। এটার আরেকটা পদ্ধতি হচ্ছে লা ব্লাঙ্ক পদ্ধতি। ভালো করে পদ্ধতিগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমরা অলরেডি হেবার পদ্ধতি করেছো, অ্যামোনিয়া প্রস্তুতি। আবার দেখো এই সেলের প্রস্তুতির একটা নাম পড়ছে পদ্ধতি লা ব্লাঙ্ক পদ্ধতি। কারণ এই পদ্ধতি দিয়েও কিন্তু একটা ম্যাচিং হতে পারে, বাম স্তম্ভ ডান স্তম্ভ।
লাভ-লাং পদ্ধতি দিয়ে HCl এর শিল্প প্রস্তুতি করা হয়। লাভ-লাং পদ্ধতিতে কি বলা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় এবং তাকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হয়, তবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়, যেটাকে জলে দ্রবীভূত করলে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড তরল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে লাভ-লাং পদ্ধতির সাহায্যে আমরা HClটা প্রস্তুত করতে পারি। তাহলে আমাদের এই প্রস্তুতি, বিভিন্ন পদ্ধতিগুলো, এই প্রস্তুতিটাই আমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে, তো এরপর আমরা নাইট্রিক অ্যাসিডটা পড়ব। দেখো, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। নাইট্রিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাকোয়াফর্টিস। নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির পদ্ধতিটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতির নাম হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। আগের পদ্ধতিটা বললাম HCl লাভ-লাং পদ্ধতি। ওকে, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় অ্যামোনিয়ার জারণের ফলে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করি, কিন্তু তৈরি করার পদ্ধতি, ধাপগুলো হচ্ছে তিনটে ধাপে হয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট ধাপ। এখানে কিন্তু প্রত্যেকটা ধাপ খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিক্রিয়া সঠিকভাবে হতে হবে, টেম্পারেচার মেনটেন করতে হবে, প্রেসার মেনটেন করতে হবে। প্রথমে অ্যামোনিয়াকে জারিত করলে, অক্সিজেন দ্বারা জারিত করলে কিসের সাহায্যে? প্লাটিনাম বা রোডিয়াম, এই সমস্ত অনুঘটকের সাহায্যে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 5 থেকে 7 ATM বায়ুমণ্ডলীয় চাপ, 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুর চাপও লাগবে, 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগছে, অনুঘটক লাগছে, তাহলে তৈরি হচ্ছে প্রথমে নাইট্রিক অক্সাইড সঙ্গে তাপ। ঠিক আছে, এই নাইট্রিক অক্সাইডকে পরে আবার অক্সিজেন দ্বারা যদি জারণ করা হয়, এই জারণটা কিন্তু সম্পূর্ণ হতে হবে, অসম্পূর্ণ জারণ হলে কিন্তু আবার এটা তৈরি হবে না, মানে পুরোপুরি কিন্তু অ্যামোনিয়াকে জারিত হতে হবে এই এনোতে। ঠিক আছে, তো যাই হোক, এই যে এনো হলো, এই এনোটাকে দ্বিতীয় ধাপে O2 সঙ্গে বিক্রিয়া করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই যে জারণটায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন, যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে জল চালনা করলে নাইট্রিক অ্যাসিড আবার এনো, দেখো নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। ভালো করে দেখো, এখানে নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছিল প্রথম ধাপে, সেটাই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো, এনোটা তৈরি হলো। এইটা জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড আবার এনো দিচ্ছে, দেখো এই এনোটা আবার এখানে তৈরিও হচ্ছে। তাহলে এই নাইট্রিক অক্সাইডকে আবার কিন্তু এই নাইট্রিক অ্যাসিড অক্সাইড অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। তাহলে বারবার আমাকে এনো এখান থেকে তৈরি করতে হচ্ছে না। তাহলে একবার জারণ যদি হয়ে যায়, তাহলে এইটা বিক্রিয়াটা কিন্তু চলতে থাকবে, কারণ নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, এনো তৈরি হচ্ছে, এই এনোটাই আবার অক্সিজেন দ্বারা জারিত হয়ে এনো2 তৈরি করবে, এই এনো2 আবার জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এই পদ্ধতি দ্বারা কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি, এবং এই তৈরি করার সময় কিন্তু আমাদেরকে এই সমস্ত বিক্রিয়াগুলো সম্পূর্ণ জারণ হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এইভাবে আমরা কিন্তু 68% ভর হিসেবে আমরা নাইট্রিক অ্যাসিড পেতে পারি, যেটাকে আমি পরিমাণটাকে প্রায় 98% বাড়াতে পারি বিভিন্ন পদ্ধতির সাহায্যে, বিশেষ করে সালফিউরিক অ্যাসিডের সাহায্যে। আমরা সালফিউরিক অ্যাসিডের একটা টেকনিকের সাহায্যে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডের পরিমাণটাকে কিন্তু আরও বাড়াতে পারি। তাহলে এটা অসওয়াল্ড পদ্ধতিতে এটা হলো নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। এবারে আমরা আরেকটা অ্যাসিড পড়বো, সালফিউরিক অ্যাসিড শিল্প প্রস্তুতি। এবার আমরা রসায়নের রাজা, কিং অফ কেমিক্যাল সম্পর্কে পড়ব। রসায়নের রাজা এটা বলা হতো H2SO সম্পর্কে। আসলে যতগুলো অ্যাসিড পড়ছি, HCl, HNO3, H2SO, তার মধ্যে এ হচ্ছে একটু বেশি শক্তিশালী, এর ব্যবহারও অনেক বেশি। ঠিক আছে, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, সব থেকে ব্যবহার বেশি, সেটা কিং অফ কেমিক্যালস। আর এর আরেকটা নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, তো এটা সালফিউরিক অ্যাসিড একটু, তিনটে অ্যাসিডের মধ্যে এটা একটু গাঢ়ত্বটা বেশি, মোটা। ঠিক আছে, যখন তো আমরা টেস্ট টিউবের মধ্যে যদি সালফিউরিক অ্যাসিডটা যদি গা বেয়ে ঢালি, তাহলে একদম তেলের মতো কিন্তু গায়ে তেল ফেললে যেমন গায়ে গা বরাবর লেগে যাবে, ঠিক সালফিউরিক অ্যাসিডটাও ঠিক সেরকম, এতটা গাঢ়। যাই হোক, অয়েল অফ ভিট্রিয়ল, সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির পদ্ধতিটা হচ্ছে স্পর্শ পদ্ধতি, কন্ট্যাক্ট প্রসেস। বিভিন্ন দেখো পদ্ধতিগুলো নাম পড়লাম আমরা, লাভ-লাং পড়লাম, অসওয়াল্ড পড়লাম। এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে, কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড, মানে এই পদ্ধতিটাই হচ্ছে শিল্প প্রস্তুতিতে বেস্ট। ইন্ডাস্ট্রিতে প্রিপারেশনে, তোমরা বইয়ে কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রির প্রিপারেশনে যে ছবিগুলো দেখছো, ইন্ডাস্ট্রিতে মানে কারখানার মধ্যে কিন্তু সেই সমস্ত চুল্লিগুলো কিন্তু সব এরকম বড় বড় সাইজে, যেটা বইয়ের মধ্যে ছোট করে দেওয়া আছে, ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। তাহলে এই স্পর্শ পদ্ধতিতে আমরা যে তৈরি করছি, তার জন্য আমার লাগবে হচ্ছে সালফার অথবা FeS2। ঠিক আছে, FeS হচ্ছে ফেরাস সালফাইড, FeS2 হচ্ছে অ্যাকচুয়ালি ফেরিক সালফাইড। তো FeS2, এই যে সালফার অথবা FeS2, এই দুটো যে কোনো একটা নেওয়া যেতে পারে, দুটোকেই কিন্তু অক্সিজেন দ্বারা জারিত করতে হবে। অক্সিজেন দ্বারা জারিত করে আমার যেটা দরকার সেটা হচ্ছে জারণ কিন্তু যেন সম্পূর্ণ হয়, যেটা দরকার সেটা হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড। দেখো, এটাতেও সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এটাতেও সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যে কোনো একটা মিলেই হবে। তো
তো সালফারকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ডাইঅক্সাইড আমরা তৈরি করলাম, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এই সালফার ডাইঅক্সাইডকে আবার অক্সিজেন দ্বারা জারিত করে, অক্সিজেন যদি জারিত করলে হবে না, 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V2O5 ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, 5টা অক্সিজেন আছে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ঠিক আছে, এই অনুঘটক অথবা একটা অ্যাসবেস্টাস যার উপরে প্লাটিনাম দেওয়া আছে, মানে প্লাটিনাইজড অ্যাসবেস্টাস, তার উপর দিয়ে যদি এটাকে চালনা করা হয় এই দুটো গ্যাসকে, তাহলে SO3 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এখানে প্রায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, 45,000 ক্যালোরি প্রায় তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তো এইবার এই যে SO3 সালফার ট্রাইঅক্সাইড আর তাপ উৎপন্ন হলো, এই তাপটা এই সালফার ট্রাইঅক্সাইডটাকে আমরা এখানটায় আমি H2SO3 লিখেছি, এটা H2SO4, এইটা কিন্তু আমরা 98% সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করব। SO3 কে 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করলে আমরা ওলিয়াম পাবো, H2S2O7, এটাকে বলা হয় পাইরো সালফিউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। এটা আমি গঠনটা অ্যাকচুয়ালি লিখে দিয়েছি, এগুলো জাস্ট জানার জন্য। এই ওলিয়াম 100% ওলিয়ামকে সালফান বলা হয়, 100% ওলিয়ামকে সালফান বলা হয়। এই ওলিয়ামটা যেটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, যেখানে সালফার ট্রাইঅক্সাইডকে 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে চালনা করলে H2S2O7 তৈরি হচ্ছে, এটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড। এই ওলিয়ামকে পরে জলের মধ্যে দিয়ে চালনা করলে আমরা সালফিউরিক অ্যাসিড পাই, ঠিক আছে। তাহলে কন্ট্যাক্ট প্রসেস মানে সালফিউরিক অ্যাসিডের স্পর্শ পদ্ধতিতে, সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে আমরা 4টে ধাপ দেখলাম। 4টে ধাপের মধ্যে আমাদের এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে এখানে জারণটা সম্পূর্ণ হতে হবে, এই SO2 গুলো কিন্তু বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ যদি না হয় তাহলে অনুঘটকের কার্যক্ষমতা কমে যাবে, মানে অনুঘটকের যেটা বিক্রিয়ার বেগটাকে দ্রুত করে সেটা কিন্তু কমে যাবে। আর সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে কিন্তু জল দিলে সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায়, কিন্তু এটা ডাইরেক্ট সরাসরি জল যোগ করা হয় না, কারণ কি, এই যে বললাম প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে জল যদি যোগ করে দেওয়া হয় তাহলে ওইখানে তাপের পরিমাণটা এতটাই বেড়ে যাবে যে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই একে ডাইরেক্ট এর মধ্যে জল দিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় না, আগে একে 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে অলিয়াম তৈরি করা হয়, অলিয়ামকে জলের মধ্যে দিয়ে চালনা করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তো এটাই হচ্ছে শিল্প প্রস্তুতি। এটা বিশুদ্ধ কেন রাখতে হয় এসব টুকরোকে, সেটা কি অনুঘটক ব্যবহার করা হয় সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। আর প্রত্যেকটা পদ্ধতির সঙ্গে কোন কোন অ্যাসিডের সম্পর্ক আছে সেটাও কিন্তু ভালো করে জানতে হবে। এটা কিন্তু একটা ম্যাচিং এর মতো হয়ে গেল। দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, লাভ-লাং পদ্ধতিতে HCl, আবার অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এবং স্পর্শ পদ্ধতিতে আমরা সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি করলাম, ঠিক আছে। এরপর আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, যেমন নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি বললাম। নাইট্রিক অ্যাসিড একটা কথা বলে দেওয়া উচিত এখানে, যে নাইট্রিক অ্যাসিডটা যদি হাতে বা কোনো কারণে গায়ে যদি ত্বকে লেগে যায় তাহলে সেখানটা হলুদ হয়ে যায়, কারণ নাইট্রিক অ্যাসিড অ্যাকচুয়ালি জ্যান্থোপ্রোটিক অ্যাসিড ওকে তৈরি করে অ্যাকচুয়ালি। তো সেটা হলুদ বর্ণের হয়ে যায় বলে আমাদের ত্বকে লাগলে নাইট্রিক অ্যাসিড হলুদ দেখায়। আচ্ছা, এই